যতদূর জানি 149টি পংক্তি আছে এই কবিতাতে, 8টি স্তবক আছে। আর আমি নিজে আবিষ্কার করেছি আমি শব্দটি 101 বার ব্যবহৃত হয়েছে। জীবনানন্দ আমাদের বলেছিলেন, আমাকে এমন একটা কথা দিতে পারো যা হবে আকাশের মতো সহজ মহৎ বিশাল গভীর। সেই গভীর কথাকেই আজকে বিদ্রোহী কবিতার 104 বছর পূর্তি উপলক্ষে প্রেস ক্লাবে খোঁজা হলো। ইমানুল হক সাহেব আমাদের সঙ্গে আছেন। সাহেব কেন বললাম আমি জানি না, তবু বললাম। তার সঙ্গে আমরা আজকের এই তাৎপর্যময় সময়কে, তার বিভিন্ন দিকচিহ্নগুলোকে, তার আগ্নেয় স্পর্শগুলোকে বোঝার চেষ্টা করব। আপনাকে স্বাগতম কথা মুখে। ধন্যবাদ। প্রথম কথা বলি, আজকে তো কনজিউমারিজমের সময়, সবাই বলছে, টিভি বলছে করলে দুনিয়া মুঠি মে। তাহলে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে বিদ্রোহী কবিতাটাকে আপনি কিভাবে 2025-এ আবিষ্কার করবেন? পৃথিবী যতদিন থাকবে মানুষের বিদ্রোহী চেতনা থাকবে, সবাই কখনো আত্মসমর্পণ করবে না। বিদ্রোহী কবিতার মূল সূত্র এইটাই। কিন্তু সবাই আত্মসমর্পণ করবে না, কিছু লোক বিদ্রোহী থাকবে। কিন্তু জনগণ যদি আত্মসমর্পণ করে যায়, বিদ্রোহী চেতনা যদি দেখতে বিদ্রোহ করে না, বিদ্রোহ আজ চারিদিকে দেখছেন না, চারদিকে। ভেবেছিলেন, সবাই ভেবেছিলেন, বিভিন্ন দলগুলো তো প্রায় মেনে নিয়েছিল, কিন্তু জনগণ কীভাবে রাস্তায় নেমেছে আমাদের পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছেন তো। নির্বাচনকে কেন্দ্র করে, ভোটার লিস্টে কারচুপিকে কেন্দ্র করে, ভোটার নামবাদের চক্রান্তকে কেন্দ্র করে জনগণ তো কোনো দলের ডাকে ডাকেনি, নিজেরা রাস্তায় নিয়ে পড়েছেন। এই যে ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হচ্ছে, এর একটা চূড়ান্ত শ্রেণীভিত্তি আমরা খুঁজে পাচ্ছি। গরিব মানুষ, দলিত, মুসলমান হলে তাদের বলা হচ্ছে তোমরা নাগরিকত্ব পাবে না। গরিব না, এবং মনে রাখবেন যে বিদেশ সচিবকেও বাদ দিচ্ছে। যারা ওদের মতে সন্দেহজনক তাদেরই বাদ দেয়া, যারা ওদের কাছে কৃতদাস হয়ে যায়নি, যাদের কাছে মাথা বিকেন, তাদেরই নাম বাদ দেওয়া যাচ্ছে। অমর্ত্য সেনকে যে হিয়ারিংয়ে ডাকা হলো, এটা কীভাবে ব্যাখ্যা করবেন? ভারতরত্ন পাওয়া মানুষকে যদি প্রমাণ করতে হয় যে তিনি ভারতীয় নাগরিকের থেকে বড় লজ্জার আর কী হতে পারে? তাহলে প্রমাণ হতে পারে যে কারা আসল দেশদ্রোহী, তারা প্রমাণ হয়। কারা আসল দেশদ্রোহী তারা প্রমাণ হয়। অমর্ত্য সেন একজন দেশপ্রেমিক মানুষ, তার শত সুযোগ থাকা সত্ত্বেও বিদেশের নাগরিকত্ব নেননি, এই দেশের নাগরিকত্ব থাকতে চেয়েছেন। আজকে আমরা একটা দেখছি, একটা নতুন কয়েনেজ এসে গেছে। আজকের জন্য শেষ প্রশ্ন, পরে আবার এটা নিয়ে বৃহত্তর আলোচনা করব। কনজিউমারিস্টিক সাহিত্য, যে সাহিত্য ক্রমশ একটা কনজিউমারিজমের জায়গায় চলে যাচ্ছে। বিভিন্ন যে পূজাবার্ষিকীগুলো লেখায় দেখছি, সেখানে গরিব মানুষের প্রসঙ্গ উঠে আসছে না, লেখাগুলো অনেকটা সিরিয়ালের মতো হয়ে উঠছে। এই জায়গায় দাঁড়িয়ে বিদ্রোহী এই লেখা থাকবে না। সাময়িক সাহিত্য আর চিরকালীন সাহিত্য দুটো তফাৎ আছে। চিরকালই থাকে। কনজিউমার সাহিত্য যে আগেও ছিল না তা বলবো না, কিন্তু এতখানি ছিল না। ড্রয়িং রুম সাহিত্য। এখন আমাদের জীবনকে কনজিউমারিস্ট বানানো হচ্ছে, কিন্তু ভুলে যেন না যায় কমিউনিজম আছে, সাম্যবাদ আছে। সেই সাম্যবাদ আছে বলে আমরা এখনও মেলায় যাই, মানুষের সঙ্গে মিশি। তাহলে সবাই ঘরে বসে থাকি না, শুধু বড় বড় হোটেলে যাই না, পাঁচজনের সঙ্গে মিশি, কথা বলি। তো সাম্যবাদী চেতনাও থাকবে, শুধু কনজিউমারিজম শেষ কথা নয়, শেষ কথা বলবে না। একটা অসাধারণ আলোর সামনে আমরা দাঁড়ালাম, যে আলো বলল আগুনের পরশমণির কথা, যে আগুনের পরশমণি জ্বলবেই জ্বলবেই জ্বলবেই। ধন্যবাদ। সমপ্রাণে, ছোঁয়া প্রাণে, ফলে এর